ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয়ের মেইন টপিক হচ্ছে, আমরা প্রথম ক্লাসে জেনেছি যে একটা বাক্য তৈরি করতে ফান্ডামেন্টাল জিনিসটা কি, কোন জিনিসটা ছাড়া বাক্য হইতেই পারে না, মনে আছে? Yes, sir. Verb. এক্স্যাক্টলি, ভার্ব ছাড়া বাক্য চিন্তাই করা যাবে না, কোনো অবস্থাতেই তুমি ভার্ব ছাড়া বাক্যের কথা চিন্তাই করতে পারবে না। আজকে আমরা এই ভার্ব নিয়েই আলোচনা করব, যে ভার্ব ছাড়া যে বাক্য চিন্তা করা যায় না, এই ভার্বের কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম ক্লাসে কয়েকটা বিষয় বলেছিলাম ভার্ব সম্পর্কে। প্রথমে যে বিষয়টা বলেছিলাম ভার্ব সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে ভার্ব হচ্ছে একটা কি অ্যাকশন ওয়ার্ড, রাইট? Yes, sir. একটা হচ্ছে ভার্ব অ্যাকশন, একটা ক্লু। আর দ্বিতীয় আরেকটা জিনিস ভার্ব সম্পর্কে আমরা বলেছি সেটা হচ্ছে হার্ট Heart. হার্ট অফ এ সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্সের একদম মেইন জিনিসটাই হচ্ছে ভার্ব, অর্থাৎ হার্ট অফ এ সেন্টেন্স, একদম ফোকাসড বিষয়। এটা ছাড়া বাক্য তৈরি করা সম্ভব না। তো আজকে আমরা যে জিনিসটা জানবো এই ভার্ব থেকে সেটা হচ্ছে ভার্বকে ইউজুয়ালি দুইটা ভাগে আমরা ভাগ করে থাকি। মানে আমরা যে এত ভার্ব ইউজ করি, এই ভার্বগুলোকে ইউজুয়ালি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে যার আরেকটা নাম তোমরা চাইলে দিতে পারো মেইন ভার্ব। আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, বা যেটাকে বলা হয়ে থাকে হেল্পিং ভার্ব। ওকে, তাহলে ভার্বকে ইউজুয়ালি আমরা কয়টা ভাগে ভাগ করতে পারতেছি, মানে কয়টা ধরনের ভার্ব হয়ে থাকে? দুইটা ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কথাটা বুঝতে পারছো? Yes, sir. এখন এদের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। এদের ব্যাপারটা নিয়ে আলোচনা করার আগে একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমরা নেতা চিনি না, নেতা, নেতা বুঝো? ওই যে মন্ত্রী, মিনিস্টার, নেতা, যাদেরকে আমরা নেতা বলি, রাজনৈতিক নেতা। তো নেতাদের বৈশিষ্ট্য কি? নেতারা হচ্ছে, তারা তো বস, তারা তো সবসময় সামনে থাকে। আর নেতার পেছনে কারা থাকে? নেতার কিছু চেলা চামচা বা শিষ্য, এরা কি করে? সবসময় নেতার পিছন পিছন ঘুরে না? তো ইংরেজিতে এই যে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এগুলা হচ্ছে ওই নেতার মতো, আর অক্সিলারি হচ্ছে ওই চামচা শিষ্যগুলার মতো। অর্থাৎ মেইন ভার্বের পেছন পেছন সবসময় অক্সিলারি ভার্বগুলা থাকে, কখনই অক্সিলারি ভার্ব এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের আগে চলে যায় না। সবসময় কি করে, এই অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বের পেছন পেছন থাকে। যেমন ধরো, আমি তোমাদেরকে এখন ইংরেজি পড়াচ্ছি, তাই না? তাহলে আমি ধরো বললাম আই টিচ ইংলিশ। তাহলে এখানে তোমার এই যে ইংরেজিটা আমরা লিখছি, এটা একটা মেইন ভার্ব, এটা একটা মেইন ভার্ব, এর আগেও কেউ নেই, পরেও কেউ নেই। কিন্তু এখন যদি আমি বলতাম যে আই অ্যাম টিচিং ইংলিশ, তাহলে খেয়াল করে দেখো এখানে ইংলিশটাও আছে এবং তার আগে আর একটা ভার্ব এমও আছে। তো এই যে ইংলিশ, এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের মতোই আছে। আর এই টিচিং এর আগে যে আছে, অর্থাৎ টিচিংকে যে হেল্প করতেছে, সে হচ্ছে একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, অথবা যাকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব, তাই না? আচ্ছা, তো হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্ব বা এটার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে মেইন ভার্ব বাক্যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তার অন্য কোনো ভার্বের সহায়তা লাগে না। আর অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে বাক্য তৈরি করতে সে মেইন ভার্বকে কি করে? হেল্প করে। সে মেইন ভার্বকে কি করে? হেল্প করে। যেমন ধরো, আবার বলতেছি, ধরো আমরা আব্দুল্লাহকে নিয়ে একটা উদাহরণ দেই, যে ধরো আমরা লিখতেছি আব্দুল্লাহ রিডস ইন ক্লাস 6, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভার্ব আছে কয়টা? একটাই মাত্র ভার্ব আছে না, এটা মেইন Yes, ভার্ব। sir. কিন্তু আমরা যদি বলতাম, যদি বাক্যটাকে এইভাবে না বলে আমরা এভাবে বলতাম যে আব্দুল্লাহ ইজ রিডিং এ বুক, তাহলে এই বাক্যে এই যে রিড শব্দটাকে হেল্প করতেছে কে? ইজ। Is. তাহলে এই রিজটা মেইন ভার্বই থাকলো, আর ইজটা হয়ে গেল অক্সিলারি Auxiliary ভার্ব। verb. মনে রাখবা, Different. মনে রাখবা কোন একটা বাক্যে, এটা আর একটা ক্লু বলি,
কোন একটা বাক্যে যদি একটা মাত্রই ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব, আর কোন একটা বাক্যে যদি একের অধিক ভার্ব থাকে তাহলে মনে রাখবো প্রথম ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, আর তার পেছনে যেগুলো থাকবে সেগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি আবারও বলতেছি, কোন একটা বাক্যে যদি একটাই মাত্র ভার্ব থাকে তাহলে সেটা কি ভার্ব? মেইন ভার্ব। আর যদি আমরা দেখি একের অধিক ভার্ব আছে তাহলে ওই প্রথম ভার্বের আগে যেটা থাকবে সেটাই কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এটা মনে রাখার বিষয়। তাহলে আমি তোমাদের জন্য একটা বাক্য লিখতেছি, দেখো তো এই বাক্যটা কি হবে। একটা বাক্য লিখতেছি, আব্দুল্লাহ ইজ রিডিং এ বুক অথবা আব্দুল্লাহ রিডস ইন ক্লাস 5। এটাকে আমরা এখন লিখলাম আব্দুল্লাহ ইজ এ স্টুডেন্ট। এখন খেয়াল করে দেখো তো এই বাক্যে ইজ ছাড়া আর কি কোনো ভার্ব আছে? নো স্যার। তাহলে আমরা কি বলছি, যখন বাক্যে একটাই মাত্র ভার্ব থাকবে তখন সেটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, অথবা তাকে আমরা কি ভার্ব বলবো? মেইন ভার্ব। তার মানে এখানে অক্সিলারি ভার্ব ইজটাই কি হয়ে গেছে? মেইন ভার্ব হয়ে গেছে, তাই না? ওই অতীতের কথাই, মানে আগে যে কথাটা বলছিলাম সেটাতে ফিরে আসি, যে নেতার পেছনে সবসময় চামচারা থাকে বা শিষ্যরা থাকে। নেতা যদি মারা যায় বা যদি নেতা না থাকে তাহলে ওই চামচা বা শিষ্যরাই কি হয়ে যায়? এক সময় নেতা হয়ে যায় না? ঠিক একইভাবে এখানে কোনো নেতাই নাই, অর্থাৎ এই চামচারা মানে অ্যামিজারই এখানে কি হয়ে গেছে? নেতা হয়ে গেছে, অর্থাৎ এই ইজি এখানে এখন বস হয়ে গেছে। তাই মনে রাখতে হবে যে কোনো বাক্যে যদি একটাই মাত্র ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটাই তখন কি ভার্ব হয়ে যাবে? মেইন ভার্ব হয়ে যাবে। এবার আরেকটু দেখো, খেয়াল করো, ধরো আমরা লিখলাম যে বৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে বৃষ্টি হওয়ার ইংরেজি কি? বৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে ইট রেইনস। শেষ কথা, ইট রেইনস, এটার মানেই হচ্ছে বৃষ্টি হওয়া। এখন আমরা বলতে যাচ্ছি বৃষ্টি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কেন? হ্যালো, জলদি আনো না মোবাইলটা। এনিথিং রং? আমি মোবাইলে বুঝবো না, মোবাইলে তো সব ছোট ছোট। স্যার আপনি বুঝেন, সমস্যা নেই। ওয়াজিহা, এনিথিং রং? হ্যালো, স্যার বলবে কি? স্যার ওগুলো আপনার কথা শুনছে না। তোমাকে দেখা যাচ্ছে যে আচ্ছা ধরো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়া ইংরেজি কি? ইট রেইনস, তাই না? এখন আমি ধরো বলতেছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে ইংরেজিটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে খেয়াল করে দেখো, রেইন আছে, বিন আছে, হ্যাজ আছে। আমরা কি বলছি, যদি একের অধিক ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা হবে মেইন ভার্ব, আর পেছনের সব ভার্বগুলো কি হবে? অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখানে হ্যাজও অক্সিলারি ভার্ব, বিনও অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে কোন সেন্টেন্সে একটাই মাত্র যদি ভার্ব থাকে তাহলে সেটা একটা মেইন ভার্ব, আর একের অধিক যদি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা মেইন ভার্ব, পেছনের ভার্বগুলো সব অক্সিলারি ভার্ব। এখন মেইন বিষয়টা হচ্ছে, দুনিয়াতে তুমি যত ধরনের ভার্ব চিনো, ধরো যেই ধরনের ভার্বের কথাই তুমি জানো না কেন, 99% ভার্বই হচ্ছে মেইন ভার্ব, আর অল্প কিছু ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব, মাত্র অল্প কিছু ভার্ব। ধরো তোমাকে যদি আমরা 100টা কলম দিলাম, এর মধ্যে তিনটা কলম আছে মাত্র কালো কালির, আর 97টা কলম আছে তোমার নীল কালির। এখন তুমি কি প্রথমে 97টা গুইনা 3টা নীল কালো কালির কলম বের করবা, নাকি 3টা কালো কালির কলম বের করলেই তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে বাকি 97টাই নীল কলম? আমরা তাহলে 3টা বের করলেই বুঝে যাব না যে বাকি 97টাই নীল কলম, নাকি আমরা 97টা বের করে সিদ্ধান্ত নিব যে বাকি 3টা কালো কলম? স্যার আমরা বের করব। আমরা কি? হ্যাঁ, 3টা বের করলেই তো হয়ে যাচ্ছে। তাই এখন আমরা
অক্সিলারি ভার্ব কোনগুলা সেইগুলা শুধু শিখবো। তাহলে যদি আমরা শুধু অক্সিলারি ভার্ব কোনগুলা শিখতে পারি তাহলে বাকি সবগুলাই কি ভার্ব, তাহলে মেইন ভার্ব। কথাটা বুঝতে পারছো? ধরো অক্সিলারি ভার্ব আছে মাত্র 20-25টা, আমরা যদি এই 20-25টা ভার্ব শিখতে পারি বাকি সব ভার্ব অর্থাৎ বাকি যত হাজার হাজার ভার্ব আছে সবই কি হবে, মেইন ভার্ব হবে। বুঝতে পারছো আমার কথাটা? তুমি যে কোনো তুমি যে কোনো ধরনের ভার্বের কথা চিন্তা করো না কেন সবই মেইন ভার্ব। যেমন ধরো এই যে আমি কথা বলতেছি তাই না, স্পিক, এটাও মেইন ভার্ব। এই যে আমি লিখতেছি রাইট, এটাও একটা মেইন ভার্ব। এই যে তোমরা আমাকে শুনতেছো এটাও একটা মেইন ভার্ব। এই যে তোমরা ইংরেজি শিখতেছো এটাও একটা মেইন ভার্ব। এই যে তোমরা স্ক্রিনে দেখতেছো এটাও একটা মেইন ভার্ব। এই যে তোমরা কি করে আসো, চুপ করে আসো, সাইলেন্ট ভাবে যে কি স্টপ হয়ে আছো, এটাও একটা মেইন ভার্ব, মানে বন্ধ হয়ে থাকা। তোমরা যত ধরনের ভার্ব চিন্তা করতে পারবা বা জানো বা চিনো বা ডিকশনারিতে যত ধরনের ভার্ব আছে সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর এর মধ্যে মাত্র 20-25টা আছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যদি শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো চিনতে পারি তাহলে 99% যে ভার্বগুলো আছে সব ভার্বই মেইন ভার্ব, সেটা বুঝতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। সেজন্য আমরা এখন অক্সিলারি ভার্ব কোনগুলা সেইগুলো সম্পর্কে একটু ধারণা নিব। তার আগে আমি আবার একটু রিপিট করি, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য কি। মেইন ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যারা বাক্যে নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের তাদের প্রয়োজন পড়ে না। আর অক্সিলারি ভার্ব হচ্ছে বাক্য তৈরি করতে মেইন ভার্বকে তারা কি করে থাকে, হেল্প করে থাকে। তাহলে আমি আবার রিপিট করি, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সকল ভার্ব নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, যে সকল ভার্ব বাক্যে নিজেই নিজেদের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তাদেরকে বলা হয় মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি, বাক্য তৈরি করতে যে সকল ভার্ব মেইন ভার্বকে কি করে, সহায়তা করে বা হেল্প করে, সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে ওকে স্যার। তো এখন আমরা এই অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু জানবো যে অক্সিলারি ভার্বগুলো কি কি কিভাবে কাজ করে। অক্সিলারি ভার্ব, ওকে। অক্সিলারি ভার্বের মধ্যে প্রথমেই আছে তোমার টু বি ভার্ব। কি ভার্ব, টু বি ভার্ব। তো টু বি ভার্বগুলো কি কি, টু বি ভার্বগুলো হচ্ছে মনে রাখবা এম, is, are, was, were. এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আরো আছে, আর হচ্ছে বি, বি বিং, আর একটা হচ্ছে বি ডবল ই এন, বিন। এই কয়টা। তাহলে টু বি ভার্বগুলো কি কি, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি বিং, বিন। Being. আই রিপিট, টু বি ভার্বগুলো হচ্ছে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি বিং, বিন। এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি বিং, বিন। আচ্ছা, তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো হচ্ছে জাস্ট তিনটা, ডু, ডু ডিড, ডাজ। তারপরে হচ্ছে তোমার টু হ্যাভ ভার্ব। কি ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে তোমার মাত্র তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। লিখে ফেলো। ওকে স্যার। স্যার লিখেছি। স্যার লেখা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে মানে সবচেয়ে বেশি অংশ যেটা, সেটা হচ্ছে মডেল অক্সিলারি। অক্সিলারির ভিতরে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারিকে অবশ্য সংক্ষেপে বলা হয়ে থাকে মডালস। এদেরকে সংক্ষেপে আবার বলে থাকে মডালস, মডেল অক্সিলিয়ারি বা মডেলস। এইটা একটু সংখ্যায় বেশি, এটা একটু আমরা দেখি, আমাদের মেইন ফোকাস এটাতেই। আচ্ছা, সেটা হচ্ছে মে, মাইট, can, could. মে, মাইট, ক্যান, কুড, উইল, would, Would. শ্যাল,
শুড, তারপর হচ্ছে তোমার আছে মাস্ট, তারপরে আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে আছে ought টু, ought টু। ওকে, এগুলো সবগুলোরই ব্যবহার আমরা জানবো আস্তে আস্তে। ought টু, তারপরে আছে তোমার ইউজড টু, তারপরে হচ্ছে বি গোয়িং টু, আর একটা হচ্ছে শুধু বি প্লাস টু, তারপরে তোমার আছে নিড নট, ডেয়ার নট। ওকে, এরপরে আছে তোমার had better, had rather, would better, আর হচ্ছে would rather। এই কয়টা লিখে ফেলো তো। স্যার লেখা হয়েছে। আচ্ছা, আসতেছি। আব্দুল্লাহ, লেখা হয়েছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এই যে ভার্বগুলো আমরা দেখলাম আজকে, এই ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব উইল নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে? উইল। আচ্ছা, সিম্পলি ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা কি ব্যবহার করি? উইল ব্যবহার করি। একদম সিম্পল কথা হচ্ছে ভবিষ্যতের আমরা কোনো কাজ বোঝাতে উইল ব্যবহার করি। আচ্ছা, তার আগে একটা জিনিস জেনে রাখো, এই যে মডেল অক্সিলারির একটা বেসিক ফিচার আছে, মডেল অক্সিলারিগুলার, সেটা হচ্ছে 1 নাম্বার, এদের পরে সর্বদা V1 হবে। V1 মানে বুঝো তো? V1 মানে বুঝি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এদের পরে সর্বদা ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম কোনো অবস্থাতে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ভার্বের সাথে কখনোই কোনো অবস্থাতেই এস বা ইএস হবে না, কখনোই হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে ভার্ব প্লাস আইএনজিও হবে না, আইএনজি হবে না। এই কটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে ভার্বগুলো জানলাম মডেল অক্সিলারি, এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, সব সময় প্রেজেন্ট ফর্ম সব সময়, মানে V1। এই V1 এর সাথে কোনো দিন এস বাই এস যোগ করবা না, আর এই V1 এর সাথে কোনো দিনও ভার্ব আইএনজিও যোগ করতে পারবা না। এটাই হচ্ছে মডেল অক্সিলারির ফার্স্ট এবং ফরমোস্ট রুল। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে এই জায়গায় আসি আমরা। তো কোথায় ছিলাম? উইলের ব্যবহার। আচ্ছা, সিম্পলি ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে উইল ব্যবহার করা হয়, একদম বেসিক জিনিস। ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা কি ব্যবহার করব? উইল। এটা একদম কমন, আমরা সবাই জানি। যেমন ধরো, আমি যদি বলতে চাই যে I will join the
ক্লাস, আমি ক্লাসে জয়েন করব, একদম সিম্পল একটা কথা বললাম ফিউচারের। আবার ধরো আমি বললাম যে শি উইল মিট ইউ, তে তোমার সাথে সাক্ষাৎ করবে, একদম সিম্পল সিম্পল কথা এগুলা, তাই না? আবার ধরো এখানে বললাম ইউ উইল কল মি, একদম সিম্পল কথা যে তুমি আমাকে ফোন দিবা। এখন আমরা যে জিনিসটা জানবো উইলের সাথে, উইলের সাথে আমরা এখন যে জিনিসটা জানবো, উইল মানে হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা উইল ব্যবহার করি, কিন্তু বি গোয়িং টু জিনিসটা কি? বি গোয়িং টু আমরা কি জানছি প্রথমে? বি ভার্বগুলো কি কি? এম ইজ আর না, এম ইজ আর, তারপরে ওয়াজ, ওয়াজ ওয়ার, এগুলোই তো বি ভার্ব, তাই না? তাহলে বি গোয়িং টু মানে হচ্ছে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। দেখো উইল বলতে তোমার সিম্পলি বুঝাবে ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে উইল ব্যবহার করা হবে। নিকট ভবিষ্যৎ, নিকট মানে কি? নিকট মানে কি বলো তো বাংলায়? নিকট মানে ইমিডিয়েট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ মানে এই তো কিছুক্ষণ পর, এই তো অল্প সময় পর। নিকট ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু ব্যবহার করব। আমি আবারও বলতেছি, নিকট ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে আমরা এম গোয়িং টু, নিকট ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে আমরা এম গোয়িং টু, ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু ব্যবহার করব। বাংলায় যদি আমরা চিন্তা করি, একটু শুনো, কোনো একটা কাজ করতে যাচ্ছি বা হতে যাচ্ছে এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা এম গোয়িং টু, ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু বলবো। আমি আবারও বলতেছি, কোনো একটা কাজ হতে যাচ্ছে বা কোনো একটা কাজ করতে যাচ্ছি এমনটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? এম গোয়িং টু, ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু। এবার বাংলায় আমরা আবার একটু বলি ব্যাপারটা, সেটা হচ্ছে ধরো আমি বলতে চাচ্ছি যে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, তাহলে আমি ইংরেজিটা কি বলবো? আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি বললাম যে তুমি দেরি করে ফেলছো, তার মানে আমি এখন বলতে চাইছি তুমি ক্লাসটা মিস করতে যাচ্ছ, সেক্ষেত্রে আমরা বলবো ইউ আর গোয়িং টু মিস দ্য ক্লাস। আচ্ছা, অনেক সময় আমাদের ভিতরে ঝগড়া লাগে, আমরা একজন আরেকজনকে ভুল বুঝি, এরকম হয় না? আম্মু ভুল বুঝে, আব্বু ভুল বুঝে, তখন আমরা কি বলি? যে তুমি আমাকে ভুল বুঝতে যাচ্ছ, তুমি আমাকে ভুল বুঝতে যাচ্ছ, মানে তুমি আমাকে ভুল বুঝছো। তো তুমি আমাকে ভুল বুঝতে যাচ্ছ, এটার ইংরেজিটা হবে, বা সে আমাকে ভুল বুঝতে যাচ্ছে, সেটার ইংরেজি হবে হি ইজ গোয়িং টু, ভুল বোঝা ইংরেজি কি? মিসআন্ডারস্ট্যান্ড। হি ইজ গোয়িং টু মিসআন্ডারস্ট্যান্ড মি। তাহলে বুঝতে পারছো, কোনো একটা কাজ করতে যাচ্ছি বা কোনো একটা কাজ হতে যাচ্ছে এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এম গোয়িং টু, ইজ গোয়িং টু, is going to, are going to. আর গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। ওকে, বুঝাতে পারলাম? তাহলে কোনো একটা কাজ করতে যাচ্ছি বা কোনো একটা কাজ হতে যাচ্ছে এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু ব্যবহার করব। আচ্ছা, তাহলে এবার আমাকে বলবা, যাকে যাকে জিজ্ঞেস করব সে বলবা। ওয়াজিহা শুনতিছো? Yes sir. হ্যাঁ, ওয়াজিহা বলো, যে তুমি বলো যে আমি আজকে রান্না করতে যাচ্ছি। আমি আজকে রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে রান্না করতে যাচ্ছি। I am going to cook today. ভেরি গুড, এটা হয়ে যাবে আই অ্যাম গোয়িং টু কুক টুডে। আচ্ছা, ওয়াজিহা গেল। তাবাসসুম বলো। Yes sir. তুমি আজকে আমার সাথে দেখা করতে যাচ্ছ।
You are going to meet me today. এক্স্যাক্টলি, ইউ আর গোয়িং, তুমি আমার সাথে দেখা করতে যাচ্ছ। ইউ আর গোয়িং টু মিট মি। ওকে, গেল। এবার আব্দুল্লাহ বলো যে ধরো পরীক্ষায় একদমই পড়ালেখা করে নাই একটা ছেলে, তোমার বন্ধু, তুমি ওকে দেখে বললে আরে তুই তো পরীক্ষায় ফেল করতে যাচ্ছিস, মানে তুমি এখন বলতে চাচ্ছ যে সে পরীক্ষায় ফেল করতে যাচ্ছে, মানে পড়ালেখা করে নাই, সে পরীক্ষায় ফেল করতে যাচ্ছে, তাহলে এটার ইংরেজিটা কি হবে? You are সে going পরীক্ষায় to- ফেল করতে যাচ্ছে, সে পরীক্ষায় ফেল করতে যাচ্ছে। He is হ্যাঁ। going to fail the exam. এক্স্যাক্টলি, হি ইজ, Is going এক্স্যাক্টলি হি ইজ গোয়িং টু to fail the exam. fail the Exam. ওকে, রাইট। ওকে, আচ্ছা, বি গোয়িং টু মানে তো আমরা দেখলাম এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, তাহলে আরও একটাও নিশ্চয়ই হয়, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টুও তো হয় নাকি? Yes, sir. তাহলে এইটা দেখবো যে ওয়াজ গোয়িং টু আর ওয়ার গোয়িং টু কোথায় বসে, ওয়াজ গোয়িং টু আর হচ্ছে তোমার অথবা ওয়ার গোয়িং টু, এটা কোথায় বসে? আচ্ছা, এটা হচ্ছে কোনো একটা কাজ করতে যাচ্ছিলাম বা কোনো একটা কাজ হতে যাচ্ছিল এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াজ গোয়িং টু অথবা ওয়ার গোয়িং টু ব্যবহার করব। আমি আবারও বলতেছি, কোনো একটা কাজ করতে যাচ্ছিলাম অথবা কোনো একটা কাজ হতে যাচ্ছিল এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াজ গোয়িং টু অথবা ওয়ার গোয়িং টু ব্যবহার করব। বুঝতে পারছো কথাটা? ধরো তুমি ঘুম থেকে লেট করে ফেলছো, তুমি বাস মিস করতে যাচ্ছিলা, মানে বাস তুমি মিস করো নাই কিন্তু লেট করার কারণে মিস করতে যাচ্ছিলা, মিস করো নাই, তাহলে এখানে আমরা কি বলবো যে I was going to miss the bus. এক্স্যাক্টলি, আই ওয়াজ গোয়িং টু মিস দ্য বাস, তাই না? কিন্তু মিস তো তুমি করো নাই। আচ্ছা, আবার তুমি কাউকে ধরো বলতেছো যে তুমি তুমি একটা ভুল করতে যাচ্ছিলা, মানে সে ভুলটা করে নাই কিন্তু ভুলটা করতে যাচ্ছিল, সেক্ষেত্রে তুমি কি বলবা? ইউ ওয়ার গোয়িং টু মেক আ মিস্টেক। বুঝাতে পারলাম? অর্থাৎ কোনো একটা কাজ, আমি আবারও বলি, কোনো একটা কাজ করতে যাচ্ছিলাম বা কোনো একটা কাজ হতে যাচ্ছিল এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু ব্যবহার করব। ঠিক আছে? ঠিক আছে স্যার? Yes, Okay, sir. sir. ওকে, তাহলে আমি এবার তাহলে তাবাসসুম আমাকে বলো এবার যে আমি হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছিলাম। রান্না করতে গেছিলে না, যে তুমি রান্না করতে যাচ্ছিলা, এখন আমি হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছিলাম। পুড়িয়ে ফেলা ইংরেজি বার্ন, তাহলে কি হবে? আমি হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছিলাম বা আমি আমার হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছিলাম, আমি আমার হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছিলাম, মানে I was going to burn my hand. ভেরি গুড। তাহলে এটা হবে আই ওয়াজ গোয়িং টু বার্ন মাই হ্যান্ড। ওকে, আব্দুল্লাহ, Yes, sir. আম্মু মাইট দেয় কেমন? মোটামুটি। আচ্ছা, তাহলে তুমি বলো যে আম্মু আমাকে মায়ের দিতে যাচ্ছিল কিন্তু দেয় নাই। আহ, আম্মু আমাকে মার দিতে যাচ্ছিল। মাইট দেওয়া ইংরেজি কি? মার দেওয়া, কাউকে আঘাত করা, প্রহার করা, মানে শুদ্ধ বাংলা, অথবা মাইর দেওয়া, এটার ইংরেজি কি? স্যার বিট না? বিট, ইয়েস, বিট। আচ্ছা। তো তাহলে বলো এবার ইংলিশটা বলো, ট্রান্সলেটটা করো। মাই মাদার ওয়াজ গোয়িং টু বিট মি। এক্স্যাক্টলি, মাই মাদার দরকার নেই, মম ওয়াজ গোয়িং টু বিট মি। গোয়িং টু
বিট মি। তাহলে বুঝতে পারলাম বি গোয়িং টুর ব্যবহার কোন একটা কাজ হতে যাচ্ছে বা কোন একটা কাজ করতে যাচ্ছি এমনটা বোঝানোর ক্ষেত্রে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। আর কোন একটা কাজ হতে যাচ্ছিল এমনটা বোঝানোর ক্ষেত্রে ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু ব্যবহার করতে হবে। ঠিক আছে? Yes, sir. ওকে, এখন আমরা মেয়ের ব্যবহার দেখব। আচ্ছা, উইল আর মেয়ের ভিতরে ভালো লেভেলের একটা পার্থক্য আছে। তুমি চাইলেই উইলের জায়গায় মেয়ে, মেয়ের জায়গায় উইল দিতে পারবা না। উইল মানে ভবিষ্যতে কোন একটা কাজ হবে, তুমি এটা বলে দিছো যে ভবিষ্যতে এই কাজটা হবে। আর তুমি মেয়ে ব্যবহার করবে তখনই যখন তুমি বলবা ভবিষ্যতে কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে, এমনটা বোঝানোর ক্ষেত্রে মেয়ে ব্যবহার করা হয়। ভবিষ্যতে কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে এমনটা বোঝানোর ক্ষেত্রে মেয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ সম্ভাবনা আছে বোঝাতে মেয়ে ব্যবহার করা হয়। সম্ভাবনা মানে সেটা হইতেও পারে, নাও হতে পারে। ধরো তুমি যদি বলো যে আমার সাথে তোমার কথা হচ্ছে, তুমি আমাকে দেখেই বললা ও ইট উইল রেইন টুডে, মানে তুমি ডিসিশনেই চলে আসছো যে আজকে কি বৃষ্টি হবে। এটা তুমি পুরো ডিসিশনই দিয়া ফেলাইছো যে আজকে বৃষ্টি হবে। কিন্তু তুমি যদি উইল না বলে আমাকে বলতা ইট মে রেইন টুডে, তাহলে আমি কি বুঝতাম যে আজকে বৃষ্টি হইতেও পারে আবার নাও হতে পারে। ধরো তুমি যদি আমাকে বলো যে আই উইল হেল্প ইউ, তার মানে তুমি আমাকে সাহায্য করবা। আমার তাহলে আরো কারো কাছে যাওয়ার দরকার নাই, তুমিই তো আমাকে সাহায্য করবা। কিন্তু তুমি যদি বলো আই মে হেল্প ইউ, এটার মানে হচ্ছে তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করবা, মানে সাহায্যটা করতেও পারো আবার নাও করতে পারো। তার মানে আমার অন্য কারো কাছেও সাহায্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? এই মেয়ের পরিবর্তে তোমরা চাইলে মাইটও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। মেয়ের পরিবর্তে তোমরা কি করতে পারো? মাইটও ব্যবহার করতে পারো। ইট মাইট রেইন টুডে অথবা আই মাইট হেল্প ইউ। মেয়ে অথবা মাইট ব্যবহার করি আমরা তখনই যখন অনিশ্চয়তা বুঝাই, মানে একটা সম্ভাবনা বুঝাই, নিশ্চিত করে বলি না। কিন্তু উইলটা কাইন্ড অফ নিশ্চিত যে হ্যাঁ এইটা হবেই, হ্যাঁ এটা হবেই। যেমন আই উইল জয়েন দ্য মিটিং, হ্যাঁ আমি মিটিংয়ে জয়েন করবো। ওকে, আই উইল জয়েন দ্য মিটিং মানে আমি মিটিংয়ে জয়েন করবো। কিন্তু তুমি বললো ও আই মে জয়েন দ্য মিটিং, মানে হ্যাঁ আমি মিটিংয়ে জয়েন করতে পারি, মানে কি আবার নাও পারি। তার মানে আমার কথার উপরে তোমার ফুললি কনফিডেন্স রাখা যাবে না। দ্বিতীয়ত, সাধারণত কোনো প্রশ্ন করতে আমরা উইল ব্যবহার করে থাকি। সাধারণত যে কোনো ধরনের প্রশ্ন করতে আমরা উইল ব্যবহার করে থাকি। যেমন উইল ইউ গিভ মি এ পেন, সাধারণত কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করে থাকি। সাধারণত যে কোনো ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? উইল ব্যবহার করে থাকি। কিন্তু ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে সাধারণত মে ব্যবহার করা হয়। আমি আবারও বলতেছি, জেনারেল যে কোনো ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করে থাকি, কিন্তু ভদ্রতার সহিত অর্থাৎ হাম্বলনেস বোঝানোর ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি। অথবা ইন প্রফেশনাল প্রশ্ন তৈরি করতে উইল ব্যবহার করা হয়, কিন্তু প্রফেশনাল প্রশ্ন তৈরি করতে কি ব্যবহার করা হয়? মে ব্যবহার করা হয়। বুঝতে পারছো কথাটা? যেমন তুমি যখন ক্লাসে ঢুকতে যাও কখনোই তুমি কিন্তু বলো না যে উইল আই কাম ইন। তুমি কি এটা কখনো বলো? তুমি কিন্তু সবসময় বলো মে আই কাম ইন স্যার, ঠিক কি না? ইয়েস স্যার। এটাই বলতে চাচ্ছি যে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করার ক্ষেত্রে মে ব্যবহার করা যায়। অথবা আমরা বলতে পারি ফর্মাল প্রশ্ন করার ক্ষেত্রে, ফর্মাল কোনো প্রশ্ন করার ক্ষেত্রে বা ফর্মাল কোনো জিজ্ঞাসার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? মে ব্যবহার করা হয়। ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে তোমার বড় খালু, বড় চাচা তোমাকে এক গাদা উপদেশ দিচ্ছে। এখন তুমি যদি মানে তার উপদেশ তোমার ভালো লাগতেছে না, ঠিক আছে, বিরক্তি লাগতেছে, এত কথা বলে কেন চাচা, তো তুমি আসলে তারে বলতে চাচ্ছ কি তুমি আসলে জায়গাটা ত্যাগ করতে চাচ্ছ। এখন তুমি যদি বলো উইল আই লিভ নাও, কথাটার মানে দাঁড়াবে এরকম, আমি কেমন যাইতে পারি, মানে তুমি বিরক্ত, আমি কেমন যাইতে পারি, মানে বিরক্ত হয়ে গেছো। কিন্তু তুমি যদি জাস্ট এই উইলটার জায়গায় একটু মেটা বলে দাও, তাহলে কথাটা হয়ে গেল মে আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি।
খুব ভদ্রতার সহিত যে আঙ্কেল মে আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি? কিন্তু মে না দিয়ে তুমি যদি উইল আই লিভ নাও, মানে বিরক্ত, আমি কি যাবো এখন, আমি কি যাইতে পারি, হ্যাঁ ভালো লাগতেছে না, এরকম আর কি। ঠিক আছে, তো যখনই তুমি ভদ্রতা হ্যাঁ বলো। স্যার আপনি আই উইল হেল্প মি কেন লিখছেন? কোথায় কোথায় কোথায়? স্যার ওই যে আই মে অর মাইট। আরে ধরো, হ্যাঁ আমি আমাকে সাহায্য করব, আমরা তো নিজেরাই নিজেদেরকে সাহায্য করি না, নিজেকে নিজেরাই তো হয়তো ভুলে লিখছি যদিও, তারপরে কথাটা সাহিত্যিকভাবে ট্রু যে আমি আমাকে সাহায্য করব, তাই না? আমাকে তো আমি ছাড়া আর কেউ সাহায্য করবে না, করবে বলো? এই যে পরীক্ষার আগে তোমার পরীক্ষার প্রশ্ন অনেক বাকি, তোমাকে পাশ করতেই হবে, এখন তোমাকে কিন্তু তোমাকেই সাহস দিতে হবে, অন্য কেউ এসে কিন্তু সাহস দিবে না, এর কি যে ওটা ভুলে লিখছি আসলে, কিন্তু কথাটা যুক্তিসঙ্গতও হয়। বুঝতে পারছো তো? ফর্মাল কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব, হ্যাঁ, আর ইনফর্মাল প্রশ্ন করার ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। ওকে, এবার একটা জিনিস মনে রাখো, একটা জিনিস মনে রাখো, ফর্মাল প্রশ্ন করার ক্ষেত্রে মেয়ের পরিবর্তে অনেক ক্ষেত্রে উডও ব্যবহার করা হয়। ঠিক আছে, ফর্মাল প্রশ্ন করার ক্ষেত্রে মেয়ের পরিবর্তে তুমি চাইলে অনেক সময় উডও ব্যবহার করতে পারো, কিন্তু মেয়েটা ব্যবহার করাই সবচেয়ে ভালো। যেমন উড আই কাম ইন অথবা উড আই লিভ নাও, এই দুইটাই ব্যবহার করতে পারো, কিন্তু মেয়েটা ব্যবহার করলে একটু বেশি ভালো, বাট বোথ আর কারেক্ট। ঠিক আছে, শুনছেন? ইয়েস স্যার। শব্দ করতে হবে তো, আওয়াজ Yes, দিতে sir. হবে যে বুঝছি, হ্যাঁ স্যার, ক্লিয়ার, এগুলো বলতে হবে তো, না হলে তো আমি বুঝতে পারবো না ক্লিয়ার কি না। ওকে, এখন আমরা চলে যাব শ্যাল। মোট কথা প্রথম বিষয় শ্যালের কথা আমরা বলি। শ্যালের অবস্থা খুবই খারাপ, শ্যাল হচ্ছে নোকিয়া বাটন ফোনের মতো ওর অবস্থা, কেউ এখন আর ব্যবহার করে না, বুঝছো? অর্থাৎ আধুনিক ইংলিশে শ্যালের কোনো ব্যবহার নাই, আধুনিক ইংলিশে শ্যাল ব্যবহার করা হয় না, শুধু কি ব্যবহার করা হয়? উইল ব্যবহার করা হয়। আধুনিক ইংলিশে শ্যাল ব্যবহার করা হয় না, তবে শ্যালের ছোট ভাই আছে। শ্যালের ছোট ভাইয়ের নাম কি? শুড। এক্স্যাক্টলি, শ্যালের ছোট ভাই হচ্ছে শুড। শুডের অবশ্যই ব্যবহার আছে, শুডের অবশ্যই ব্যবহার আছে। আচ্ছা, কোনো একটি কাজ করা উচিত বুঝাতে শুড ব্যবহার করা হয়। আমি আবারও বলি, কোনো একটি কাজ উচিত বুঝাতে কি ব্যবহার করা হয়? শুড। কোনো একটি কাজ করা উচিত বুঝাতে শুড, কোনো একটি কাজ করা উচিত বুঝাতে শুড ব্যবহার হয়। বুঝতে পারছো? তুমি কোন একটা কাজ করা উচিত এমনটা বোঝানোর ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? শুড ব্যবহার করবা। গট ইট? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা তো আমরা সবাই এখানে যারা আছে আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, তো একজন মুসলমান হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া একান্ত উচিত, তাহলে উই শুড প্রে 5 times. We should pray 5 times a day. তারপর দ্বিতীয়ত আপনি শুড বানান ভুল লিখছেন। we should pray 5 times a day. আর দ্বিতীয়ত আমাদের তো অবশ্যই আমাদের আব্বা আম্মাকে সম্মান করা উচিত নাকি, তাদেরকে মেনে চলা উচিত না? সেই ক্ষেত্রে আমরা বলবো কি? we should obey our parents. obey our parents. ওকে, Yes sir. আমি আবারও বলতেছি, কোন একটি কাজ করা উচিত এমনটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? শুড ব্যবহার করব। কোন একটি কাজ করা উচিত এমনটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? শুড ব্যবহার করব। কোন একটি কাজ করা উচিত এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শুড ব্যবহার করব। ওকে, এবার আসো, শুডের সাথে একটা জিনিসের পার্থক্য আছে, সেটা হচ্ছে ought to। শুড আর ought toর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে।
শুড আর ought to এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে শুড মানে হচ্ছে উচিত, আর ought to মানে হচ্ছে উচিত হবে। এখন আমরা যদি বলি উই ought to pray 5 times a day, বাক্যটা কি ঠিক হবে? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত হবে না এটা আমাদের উচিত? উচিত স্যার। একই কথা। আবার আমি যদি বলি আব্বা আম্মাকে মেনে চলা উচিত নাকি উচিত হবে, উচিত। এটা তো উচিত হবে না, এটা অবশ্যই উচিত। তো তুমি যখন উচিত হবে বুঝাবা তখন তুমি ought to ব্যবহার করবা। যেমন ধরো তোমার অনেক টাকা পয়সা আছে, এখন আমি তোমাকে বলতেছি যে দোস্ত বা তোমার যেহেতু এত অনেক টাকা পয়সা আছে তোমার গরিবদেরকে সাহায্য করা উচিত হবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ইউ ought to help the poor, তাই না? আচ্ছা, আবার ধরো আমি বলতেছি যে ধরো কোনো একটা কারণে আমি একটা কাজ করতে পারতেছি না, তো তুমি সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতে যাচ্ছি যে তোমার আমার সাথে যাওয়া উচিত হবে, যেহেতু আমি কাজটা পারতেছি না, তুমি আমার বন্ধু, তোমার জন্য একেবারে উচিত না বিষয়টা, যেহেতু আমি তোমার বন্ধু তোমার আমার সাথে যাওয়াটা উচিত হবে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা যে ইউ ought to go with me। তাহলে শুড আর ought to এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? শুড আর ought to এর মধ্যে বেসিক পার্থক্যটা কি? শুড বলতে সরাসরি তুমি বুঝিয়ে দিবা যে হ্যাঁ এই জিনিসটা উচিত, শুড বলতে তুমি সরাসরি বুঝিয়ে দিবা হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা উচিত, আর ought to বলতে তুমি বুঝাবা হ্যাঁ এই জিনিসটা উচিত উচিত হবে তোমার জন্য, এই জিনিসটা উচিত হবে তোমার জন্য। আচ্ছা, যেমন ধরো তুমি একটু মোটা, তোমার ফ্যাট কমানো দরকার, তাহলে আমি সেই ক্ষেত্রে তোমাকে ধরো সাজেস্ট করতেছি যে তোমার কম খাওয়া উচিত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? ইউ ought to eat less, তোমার কম খাওয়া উচিত হবে। বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। Yes, sir. এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে যাচ্ছে যে শুড তুমি তখনই ব্যবহার করবা যখন কোনো একটা কাজ একেবারে উচিত, তখন তুমি শুড ব্যবহার করবা, আর কখনো যদি কোনো একটা কাজ উচিত হবে বুঝাও তাহলে তুমি ought to ব্যবহার করবা। এগুলো কি সব লেখা হয়েছে? লেখছো? Yes, sir, লিখেছি। সব লেখছো তো, তাই না? Yes, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু রিভিউ করি এখন যে যা যা পড়ছি। ওকে স্যার। দেখা যাচ্ছে? yes, sir, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমরা যে জিনিসটা পড়েছি যে ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, দ্যাটস ইট, মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে সে বাক্যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ যে সকল ভার্ব বাক্যে নিজেই নিজের অর্থ প্রকাশ করে সেগুলোকে বলা হয় মেইন ভার্ব, আর যে সকল ভার্ব বাক্য তৈরি করতে মেইন ভার্বকে সহায়তা করে সেগুলোকে বলা হয় অক্সিলারি Auxiliary ভার্ব। verb. তো অক্সিলারি ভার্বকে টোটালি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, অক্সিলারি ভার্বকে আমরা টোটালি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর হচ্ছে মডাল অক্সিলারি। এই Modal. তিনটা ভাগে আমরা অক্সিলারি ভার্বকে ভাগ করতে পারি, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর হচ্ছে মডাল অক্সিলারি। ওকে, তো টু বি ভার্বগুলো কি কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন। টু বি ভার্বগুলো কি কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন। আর টু ডু ভার্বগুলো হচ্ছে ডু ডিড ডাজ, আর টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। তো বড় হচ্ছে কোনগুলা? বড় হচ্ছে মডাল অক্সিলারিটা হচ্ছে একটু বড়। তো মডাল অক্সিলারি লিস্টে কয়টা থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, মাত্র 22টা। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওড টু, ইউজ টু, বি গোয়িং টু। আচ্ছা, যাই হোক, যেগুলো আছে। তো আমরা শিখছি কোনগুলোর ব্যবহার? আজকে আমরা উইলের ব্যবহার শিখছি, তারপরে উডের ব্যবহার শিখছি, শুডের ব্যবহার শিখছি, শ্যালের ব্যবহার নাই, মে শিখছি, মাইট শিখছি, হ্যাঁ, তারপরে শিখছি বি গোয়িং টু শিখছি, তারপর এখানে শিখছি ought to। অর্থাৎ যেগুলো এখন বাকি আছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওইগুলো আমরা শিখব। তো উইলের ক্ষেত্রে আমরা কি শিখছি? যে সাধারণত আচ্ছা ভবিষ্যতের কোনো কিছু বলার ক্ষেত্রে সাধারণত উইল ব্যবহার করা হয়,
ভবিষ্যতে কোনো কিছু করা হবে বা ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এমনটা বোঝানোর ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। অর্থাৎ ভবিষ্যতের কোনো কিছু বলার ক্ষেত্রে সাধারণত উইল ব্যবহার করা হয়। আর উইলের ভিতরে মেয়ের যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে মেয়ে দ্বারা ভবিষ্যতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা কোনো কিছু হতে পারে এমনটা বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? মে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে ফর্মাল কোনো প্রশ্ন করার ক্ষেত্রে অর্থাৎ ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? মে ব্যবহার করে থাকি, অথবা অনেক ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। মে ব্যবহার করে থাকি বা অনেক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? উড ব্যবহার করে থাকি। এরপরে আমরা জানছি যে কোনো একটা কাজ করা উচিত বুঝালে আমরা শুড ব্যবহার করব, কিন্তু কোনো একটা কাজ উচিত হবে বুঝাতে আমরা কি ব্যবহার করব? ought to ব্যবহার করব। কোন একটা কাজ করা উচিত বুঝাতে আমরা শুড ব্যবহার করব, আর কোন একটা কাজ করা উচিত হবে বুঝাতে আমরা কি ব্যবহার করব? ought to। কোন একটা কাজ করা উচিত বুঝাতে আমরা শুড ব্যবহার করব, আর কোন একটা কাজ করা উচিত বুঝাতে আমরা শুড ব্যবহার করব, আর কোন একটা কাজ করা উচিত হবে বুঝাতে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ought to ব্যবহার করব। এরপরে কোনটা আছে? বি গোয়িং টু। এরপরে আছে বি গোয়িং টু। আচ্ছা, কোন একটা কাজ করতে যাচ্ছি বা কোন একটা কাজ হতে যাচ্ছে এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এক্স্যাক্টলি। কোন একটা কাজ করতে যাচ্ছি বা কোন একটা কাজ হতে যাচ্ছে এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? am going to, is going to, are going to। কিন্তু কোন একটা কাজ হতে যাচ্ছিল বা কোন একটা কাজ করতে যাচ্ছিলাম এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? was going to, were going to। এক্স্যাক্টলি। যেমন ধরো আমি একটি বই কিনতে যাচ্ছিলাম কিন্তু কিনি নাই। আমি একটি বই কিনতে যাচ্ছিলাম কিন্তু আমি বইটা কিনি নাই। I was going to buy a book। আচ্ছা, আর যদি আমি বলি যে আমি একটা নতুন ফোন কিনতে যাচ্ছি, I am going to buy a new phone। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, তাহলে কি হবে? I am going to ask you a question। ভেরি গুড। তুমি ভুল উত্তর দিতে যাচ্ছিলে, You was going to give the wrong answer। এক্স্যাক্টলি। you are going to give the wrong answer অথবা you are going to answer wrong। আচ্ছা, তো আমাদের কালকের বাড়ির কাজ হচ্ছে এই যে আমরা যতটুকু পড়ছি এটাকে নোট আকারে লিখে আমাকে সাবমিট করবা, ঠিক আছে? যতটুকু পড়ছি, যা যা পড়ছি এটা পুরোটুকুকে নোট আকারে সাবমিট করবা, এবং নোটে একটা জিনিস অ্যাড করবা যেটা আমি মুখে বলে দিছি সেটা তোমরা এরকম অ্যাড করে নিবা। যেমন উইল, ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে উইল ব্যবহার করা হয়, এই জিনিসটা লিখে দিবা। আবার মে, কোনো কাজ করা বা হওয়ার সম্ভাবনা আছে বোঝাতে মে ব্যবহার করা হয়। শুড, কোনো একটি কাজ করা উচিত বুঝাতে শুড ব্যবহার করা হয়। কোনো একটি কাজ করা উচিত হবে বুঝাতে ought to ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা তোমরা খাতায় অ্যাড করে দিবা, পারবা না? Yes sir, পারবো। আব্দুল্লাহ? Yes sir, পারবো। আচ্ছা, তো আজকে এখানে যতটুকু পড়লাম এখানে কোনো ধরনের প্রশ্ন কি আছে? এখানে কোনো ধরনের যে এটা স্যার বুঝতে পারি নাই আবার একটু রিপিট করলে ভালো হইতো? No sir। No sir। ওকে Okay। আচ্ছা, তাহলে কালকের জন্য আমাদের বাকি আছে কোনটা যেটা আমরা শিখবো এটা আলাদা করে লিখে রাখবা। এটা যেই কটা বাকি আছে সেই কটা আলাদা করে লিখে রাখবা যাতে আমি কালকে আমার মনে পড়ে যায় যে কোনটা বাকি আছে, মানে নেক্সট ক্লাস এই কটা আলাদা করে লিখে রাখবা। রেকর্ডিংটা একটু পাঠিয়ে দিন। শিওর আমি আজকে এখনই আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে করব ক্যান, কুড,
মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে যে ইউজ টু, তারপরে বি টু মানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, তারপরে শিখবো নিড নট, ডেয়ার নট। আর এই চারটা একই রকম হিসেবে কাজ করে, চারটার চার মিনিং না, এই চারটার সেম মিনিং। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, মনে থাকবে? ওকে স্যার। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Sir, ওয়ালাইকুম আসসালাম। আপডেট কি? ফাইভদেরকে পরে আর জানাইছিলাম আমরা যে কখন ক্লাস কালকে? দুইটা বাদ দেন, কোন যে শুধু 10টা। দেখেন আবার বলে যে স্যার আপনারা কি ক্লাসটা কন্টিনিউ করবেন, আর 10টা থেকে দেখেন কি বলে, 10টা দিবেন না 9টা দিবেন, কোনটা দিবেন বুঝলেন? এত ফ্রান্ত কি কইতে পারবো? আচ্ছা শুনেন, কি কমো, কয়টায় দিব আসলে ক্লাস, 10টায় না 9টায়, কি করব? কোথায় যে করি মিলাইতে পারতেছি না, বলেন তো কি করি, কয়টায় দেই ব্যাচটা? আপাতত কম্বাইন্ড। মেয়েদের ক্লাস কয়টায়? ক্লাস 5-এর অনলাইন ক্লাসের রুটিন দিছে এখনো? আচ্ছা দেখেন, একটু কথা বলে।